নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলো ভিডিওটি দেখা যাক শেষ পর্যন্ত। বলছি কি দাদা, তোমার একটা কথা বলবো? একটা কেন 10টা বলো। বলছি কি তোমার ঠ্যাংগুলো অত সরু কেন? এত প্রশ্ন থাকে তুই এইগুলো, তার জন্য এই ঠ্যাংগুলো ছোট। তুমি না বিশাল লালকি মালো, ঠ্যাংয়ের ভিতর দিয়ে কোনদিন হেলিকপ্টার যেতে পারে? আরে ওই হেলিকপ্টারের পাখনার হাওয়ায় আমার এই মাংসগুলো সব ছাড়াই গেছে। তুমি মানে টুপি পরালে আমি টুপি পরে যাবো? ওইসব কথা ছাড়, তুই যে আমার সাথে মেশামেশি করছিস, তোর বাবা আবার বকবেন না তো? তোর বাবা তো আবার হাই স্কুলের মাস্টার। ও মাস্টারটা কি হয়েছে? না মানে আমরা পড়াশোনা কিছু করি না তো, এখন আমাদের সাথে মিশলি পারে তো তুই মানে ওই আমাদের মতন মূর্খ অশিক্ষিত হয়ে যাবি, তখন তোর বাবা আবার আমাদের খিস্তি খাবার দেবে না তো? আমার বাপ তো আমার এমনিতেও খিস্তি খামারি দেয়, ওইসব শুনতে শুনতে আমার অভ্যেস হয়ে গেছে। কি বলছিস? তোর বাবা তোর খিস্তি খামারি দেয়? তো আমার তো এখানে ট্রেনিং এর জন্য রেখে যাচ্ছে তোমাদের কাছে। কি বলছিস? হ্যাঁ গো, তোমাদের কাছে আমাদের রেখে যাবে 2-3 মাস। বলিছে তোমাদের আচার ব্যবহার কথাবার্তা সবকিছু শেখাই দিতে আমরা বলিছে। সর্বনাশ করিছে, আমরা হচ্ছে বদের শিরোমণি, এখানে রাখলি পারে তুই তো আমাদের মতন ফাজিল হয়ে যাবি। বলছি কি আমি কিন্তু ফাজিল কম না, এমনিতেও অনেক ফাজিল আছি। গোড়ার দিন জীবনে কি করেছিস? আমরা যা করেছি কোনদিন করেছিস? তুমি বলো দেখি। ছোট থাকতি কত বাবার পকেট থেকে টাকা ঝেড়ে নিয়ে আইসক্রিম খাইছি, লজেন্স খাইছি, জানিস না? তুমি তো আইসক্রিম খাইছো, লজেন্স খাইছো, আমি তো বাবার পকেট ঝেড়ে বিরিয়ানি খাইছি, বিড়ি খাইছি, এমনকি বাংলাও খাইছি। এই আর কি সত্যি এরকম আর কি না, আমার বিশাল ভালো লাগে। আরে আর কি না, সত্যি করে বলছি আমি। হয়েছে হয়েছে, তোমার বাবা কি জিনিস আমরা জানি। তোমার বাবার পকেট থেকে টাকা ঝেড়ে নিতে দেবে, আর তুমি এই বয়সে বাংলা খাইছো বলে দিলি হয়ে গেল। আমি তো এখনো কোনদিন বাংলা খাইনি। আরে বাবা সত্যি বলছি, বাংলা খেয়ে না একদিন ওই কলের গোড়ায় পড়ে গেছিলাম। কি বলছিস? হ্যাঁ গো সত্যি বলছি। তাহলে এখন বুঝতে পারছি তোমার বাবা তোমার এখানে কিসের জন্য রাখিয়ে গেছে। হ্যাঁ এখন বুঝতে পারিস তো? আমার মতন বিশ্বপথ পাকায় পৃথিবীর বুকি নাই, তার জন্য তোমাদের কাছ থেকে তো ভালো হাত ট্রেনিং নেওয়ার জন্য রাখিয়ে গেছে। কিন্তু আমি ঠিক হবো না বলে দিচ্ছি। আমি ওই সপ্তাহে একবার বাংলা না খালি আমার পেটের কৃমি মরে না। সপ্তাহে একবার? ও তো তো পয়সা কোথা থেকে পাতিস ভাই? বাবার পকেট থেকে ঝেড়ে দিতাম। তা আমি তো শুনেছি তোর বাবা নাকি বিশাল কিপটে, তো বাবার পকেট থেকে টাকা ঝেড়ে দিয়ে দিচ্ছে, টের পাইনি কোনোদিন? কতবার টের পাইছে? আমি তো অনেক মানে হাবিজাবি কথা বলে মাপ কাটাই দিছি। সত্যি বললি হবে না, তোর মাথায় বুদ্ধি আছে। তো তুমি কি ভাবিছো? আমার বাবাটা হাই স্কুলের মাস্টার, সে পারলো না মানুষ করতে, তাহলে তোমাদের কাছে দেশে, তাহলে বুঝতে পারো আমি কত রকমের যন্ত্র। তাই তো তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই তো 43 ঘর একদম পার করে গেছিস। তার কথাটা খারাপ বলনি। বাবারে বাবা, আমি তো তোর ভাবছি ছোট্ট সাদা সিম্পল ছেলে। এবং ভিডিওটিতে খুবই মজাদার কিছু আছে, আপনারা যদি দেখতে চান শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি খুবই মজাদার। ঠিক আছে, ওই হাতের স্বভাব একটু ভালো না, পয়সা করে দেখলি না হাত পা ছুলছুল করে। সর্বনাশ করিছে, আমার পকেটে কিন্তু সবসময় 5 টাকার কয়েন থাকে বুঝছিস, আর ঝেড়ে ঝেড়ে দিস না। আমি ওইসব 5 টাকা 10 টাকা ঝাড়ি না, ঝাড়িয়ে 500 টাকার নোট নয়তো ঝাড়ি না। 500 টাকার নোট? হ্যাঁ 500 টাকার নোট ছাড়া আমি ঝাড়ি নে। তাহলে ভাই ঠিকই আছে, আমার কাছে জীবনে 500 টাকার নোট আসবেও না, আর তুই কোনো ঝাড়তেও পারবি না। বলছি কি পাদুদা কোথায়? পাদুদারে দেখিনি। পাদুদা নাকি বিশাল ইন্টেলিজেন্ট, তাই আমার বাবা বলছিল। খালি ইন্টেলিজেন্ট, আধার কার্ডের নাম্বার দেখে বলে দেবে মানুষ কোথায় আছে, বুঝতে পারিস? বলছি কি আধার কার্ডের নাম্বার দেখে যখন মানুষ কোথায় আছে বলতে পারবে, তাহলে প্যান কার্ডের নাম্বার দেখে বলতে পারবে না টাকা কোথায় আছে? বলছি ভাই আমার না হাগা আছে, বুঝতে পারছিস? আমি এখন কথা বলতে পারবো না। কেন কেন বলো, পাদুদারে বলো যে প্যান কার্ডের নাম্বার দেখে বলবে যে টাকা কোথায় আছে। প্লিজ একটু বলতে পারো না, আমার বাপের একটু বলতে পারো না। বলছি কি ভাই আমার হাগা আছে, আমি খাই গিয়েছি। মাস্টারে ভাবছিলাম ক্যাবলা, এই তো দেখছি বিশাল পোত পাকা, খালি খালি ওর বাপ এখানে রেখে যাচ্ছে, বুঝতে পারছি এখন। আমার ভাবিছে ক্যাবলা। আর আমার বাপ আমার এখানে ট্রেনিং এ রাখতে পাঠাইছে, আমি কি তোমাদেরকে ট্রেনিং দিয়ে দেবো, বুঝতে পারিস? কি করে পয়সা ঝাড়তে হয় সব আমার কাছে শিখবা। কি বলো বন্ধুরা, তাই তো নাকি? নিচে কমেন্ট করো তো আজ পর্যন্ত কে কে তার বাপের পকেট থেকে 5 টাকা 10 টাকা ঝাড়িছে, সত্যি করে বুকে হাত রেখে বলবা। আর যদি সব সাহস থাকে নিচে কমেন্টে লিখবা। যাই দেখি কি রান্না হয়েছে, কটা খেয়েছি, পেটের ভিতরে ইন্দুর কিলিবিলি কিলিবিলি করতেছে। আমার একটা কথার উত্তর দে পাইল। বলো। আমি যে 30,000 টাকা নিয়ে সুদি লাগাইছি, এ কথা কে বলিছে? এ কথা কে বলিস? তা আমি কি করে জানবো? সত্যি করে বল, তুই ছাড়া আর কে বলবে? আমি এই কথা শুধুমাত্র তোরে বলিছি যে টাকাগুলো মন্দিরে ঠাকায় নিয়ে আসতেছি, ঘবাত করে একজন টাকা সুদি চালো, তারে টাকা সুদি দিয়ে দিলাম। এই কথা তোরে ছাড়া আমি কারুরই বলিনি, তো এই কথা ওরা কি করে জানলো? আমি তো সেরকম করে বলিনি। ওদের কাছে বলে সব প্রমাণপত্র আছে। সব মিথ্যে করে বলছে। মিথ্যে করে কি করে বলছে? আমি যে টাকাটা সুদি লাগাইছি কথাটা তো সত্যি। এই কথাটা তুই ছাড়া আর কেউ জানে না, তাহলে এই কথা তুই ফ্লাশ করেছিস। তুমি কি বলতে চাচ্ছ? আমি কি অত বড় বোকা নাকি ওদের কাছে টাকা আনে আমার দাদু টাকা সুদি লাগাচ্ছে এ কথা আমি ওদেরকে বলতে যাবো? আমার কি মানে কুকুরি কামড়াইছে নাকি? তাহলে ওরা জানলো কি করে? আমি কি করে জানবো? জানলো কি করে? তুই এই কথা কাউকে বলিসনি তো? এই কথা তো শুধুমাত্র আমি ওই কিরণকে বলেছিলাম।
তাছাড়া তো আর কারোরই বলিনি। কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? তা ভাবতে একটু সময় দেবে না নাকি? আমি কাউকে বলিনি। হতেই পারে না, না বললি এ কথা বাইরে ফেলাস হবেই না। আর ওই তুই ওই যে সাদা চুল ওই কিরণ না ফিরন ওরে বলিস নাকি কিছু? আমি কাউকে কিচ্ছু বলিনি। বলছি দাদু, তোমার এই রাইট হ্যান্ড টাক মতো বংশ, এই বংশর আবার বলিস নাকি? হ্যাঁ, আমার এবার কবে বললো এই বংশ? এই তোর কি আমি বলেছি যে 30,000 টাকা আমি সুদি লাগাইছি? ও মা, হ্যাঁ আমি তো এই প্রথম শুনলাম। মানে ওই কালকে ওই যে ওই পাদুদের বাড়ি যেয়ে শুনেছি, আর এখন শুনলাম। এর আগে আমি কোথাতে শুনবো? আপনি কি আমার এসব কথা বলিছেন নাকি কোনোদিন? হ্যাঁ, এসব কথা তো আমি কাউকে বলিনি, শুধুমাত্র তোরে বলিছি। তুই মনে হয় ওই শালা কিরণের বাচ্চারা বলিস, আর ওই শালা হারামজাদা কোথায় না কোথায় ফ্ল্যাশ করেছে, সে কথা কোথাতে কোথায় চলে গেছে। হ্যাঁ, লোকে যদি শোনে আমি তোর ওই শ্বশুর বাড়িতে টাকা নিয়ে সেই টাকা সুদি লাগাচ্ছি, আমার মান সম্মান থাকবে বল? বলছি দাদু, আমি কাউকে বলিনি। তুমি খালি খালি আমার উপর দোষ দিও না। ওইসব কথা ছাড়। তুই যে 50,000 টাকা নিয়ে ওই কি সাতার মাথা কাগজ না ফাগজ বানাই নিয়েছিস, তা কি কাজে লাগলো বল দেখি? লাগবে, ওই কাগজই লাগবে। হাইকোর্টে ওটাই প্রমাণের মানে আমাদের জমা করতে হবে। কে জানে কি হবে। হাইকোর্ট দেখতেছিস এমনিতে আমাদের পায়খানা দিয়ে আমসত্ব বেরোয় যাচ্ছে। হ্যাঁ, হাইকোর্টে বড় একটা উকিলের ফিস কত জানিস? আমরা সরকারি উকিল ধরবো। সরকারি উকিল ধরি বা কি করবা, প্রমাণপত্র সব ওদের কাছেই আছে। আমি তো একজন দেখছি যে বিরাট ঝামেলার ভিতরে চলছে। ঘোড়া ডিমের প্রমাণ আছে, প্রমাণ থাকলেই দেখাতো না। প্রমাণ আছে নির্ঘাত, ওদের কথাবার্তা শুনে একদম সব বোঝা যাচ্ছে, পাই টু পাই বলিয়ে দিচ্ছে। আমার তো মনে হচ্ছে আমাদের ভিতরে কেউ বিশ্বাসঘাতকতা করছে। আমার তো মনে হয় তোমার এই টাকলু মতন সব বিশ্বাসঘাতকতা করছে। হ্যাঁ, এই দেখো পায়েল, তুমি আমার নামে কিচ্ছু বলবে না কিন্তু বলে দিচ্ছি। আমি খালি তোমাদের সাথে যাই আর আসি, এ কথা আমি আমার বাড়িও আলোচনা করি না, এমনকি মধুর সাথেও আলোচনা করি না। তাহলে এই কথাগুলো কি করে জানলো? হ্যাঁ, আমি বলছি কি, আমার এইসব কথা না বলে বরঞ্চ একবার ওই কিরণটা এই কথা বলে দেখো। আমার তো মনে হয় ওই বলিছে। কি? হ্যাঁ, তোমার যত বড় মুখ নেই তত বড় কথা। এই তুই ওরা বকছিস কেন? বলছি দাদু, তোমার আর আমার ভিতরে কথা শুধুমাত্র জানলে এই টাকলু মাল জানবে, তাছাড়া আর কে জানবে? আমি এসব কিছু জানি না, আজকেই প্রথমবার শুনলাম। আমার যতদূর মনে হয় এই কিরণই এই কাজ করিছে। দেখো, ভালো হবে না বলে দিচ্ছি। আমার নামে দু চার কথা বলো বলো, কিন্তু কিরণের নামে কিচ্ছু বলবা না। বাবারে বাবা, কিরণ তো মনে হচ্ছে তোমার 1 নম্বর হিরো। দেখেছো দাদু, তুমি আবার এরকম উল্টোপাল্টা কথা বলছো। বলছি ঘটক বাবু, আমি যাচ্ছি বাড়ি। কেন তুই বাড়ি যাবি কেন? এখানে কোন কথাবার্তা কোথাতে ক্লিক হয়ে যাবে, তারপর সব দোষ আমার উপর পড়বে। এর জন্যই আমি এখন বাড়ি যাচ্ছি। পরশুদিন আমার বিয়ে, আপনার জন্য 3 বার আমার বিয়ের দিন তারিখ চেঞ্জ করেছি। এবার আর চেঞ্জ করবো না, ওই মানে পরশুদিনকে বিয়ে করে ফেলবো। এত বড় সাহস? হ্যাঁ, তুই আমার কাছে পারমিশন না নিয়ে তুই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবি? তাই তোমার বিয়ে হোক আর না হোক, এসব বেশি কথা শোনার ভিতরে আমি নাই। যা যা, চলে যা, তোর বিয়ে কি করে আমি দেখবানি। তুমি ওইসব কথা ছেড়ে এখন কি করা যায় সেটা বলো। কি আর করা যায়, নিজের হাতে নিজে তুই কুড়ুল মারিছিস, আর কি করবি? মানে? মাসগিনি 30,000 টাকা দিচ্ছিল, ওদের মাথায় এইসব উল্টোপাল্টা হাবিজাবি জিনিস ভরে দিছিস। এখন ওদের ভয় কমিয়ে গেছে, এখন ওরা 1 টাকাও দেবে না, দেখিস আমি বলে দিলাম। টাকা দেবে আর চার করবে, তুমি টেনশন নিও না। কাগজপত্র ফাইলিং আমাদের কাছে আছে না? হ্যাঁ, একদম হাইকোর্টে জমা করলি ওই মান্থলি বেতন যদি 3 লাখ টাকা হয়, ওখান থেকে আমার কমসে কম 70-80 হাজার টাকা দিতেই হবে। বলছি কি পাইল, তুই যে বললি ওই লোকের বাড়ি গু পরিষ্কার করে, আর সবাই যে বলছে ও নাকি ওই মানে আর কি সায়েন্টিস্ট। সেটা আমিও দেখিনি, এখন তো সবাই তাই বলছে। কে জানে করলি করতেও পারে, মালটার মাথায় বুদ্ধি কম না। তাহলে বলছি দাদু, সত্যি যদি ও চাকরি করে, তাহলে তো আমাদের ওদের কাছে এই 30,000 টাকা করে মান্থলি চাওয়াটা কম হয়ে গেছে, তাই না? কম তো হয়ে গেছে, কিন্তু ওই দেয় কিনা দেয় তাই তুই দেখ। বলছি যদি এককালীন টাকাগুলো দিয়ে দেয় তাহলে? আরে ঘোড়া এমনি দিচ্ছে না, এককালীন টাকা দেবে সেই কথা বলছে। সত্যি যদি 3 লাখ টাকা মাসে বেতন হয়, তাহলে কেন 2 মাসের টাকা দিয়ে দিলে দিতেও পারে। তুই চুপ থাক। 3 লাখ টাকা মাসে ইনকাম করতে গেলে তার হাওয়া টাইট হয়ে যাবে। আর যে মানুষ 3 লাখ টাকা মাসে ইনকাম করে তার পোষ ঘষই আলাদা। ওর দেখে কি মনে হয়, মনে হয় কি ওই যে কোর্ট বিয়ে বাড়িতে ভাড়া নিয়ে আইছে, তাই মনে হয়। কে জানে দাদু। বলছি কি ওসব কথা ছাড়, আমার সাথে খালি খালি ঝগড়াঝাটি করিস না। তুই এই খবর নে, এই কথাগুলো কে ফ্ল্যাশ করলো, তার যদি মুখ এখন বন্ধ না করা যায়, আমাদের সব কথাবার্তা কিন্তু পাস করে দেবে বলে দিচ্ছি। কিন্তু এই কথাটা বললো কে? তুই ভাবি চিন্তে দেখ, তুই কারে কারে বলিসিস। আমি কাউরি বলিনি। ভাবি চিন্তে দেখ, ঠিক মাথায় আসবে। আচ্ছা, দেখছি। সত্যি তো এই কথাগুলো আমি কিরণের সাথে আলোচনা করেছি। ওই এসব কথা ফ্ল্যাশ করে দেয়নি তো? না, ও দেবে কেন? ও দিলি তো ওরই লস, বিয়েটা হতে ওরই সমস্যা হবে। কিছু মাথায় আসলো? এরকম বলছে মনে হচ্ছে আমি কম্পিউটার বলার সাথে সাথে ঝপাত করে বলিয়ে দেবো। আমার যতদূর মনে হয় আমি কাউরি কিছু বলিনি। শোন, তোর আমি একটা ভালো একটা কথা বলতেছি। ওই পাদু যদি ডিভোর্স দিয়ে দেয়, ওই ঝামেলাঝাটি করার দরকার নেই। ওরা একটা বিষধর সাপ, কিছু টাকা দিলি দিলো, নাহলে আমি তোর জন্য চাকরি এলো ছেলে দেখছি, বুঝেছিস? সেখানে বিয়ে থা করে নে। দাদু, এই কিন্তু তোমার সাথে আমার কথা হয়নি। তা কি করবি? এখন তো দেখতে শুনতে ভালো আছে, চাকরি এলো ছেলে পেয়ে যাবি। কদিন পরে যখন ওই বুড়ি মতন হয়ে যাবি, তখন কেউ নেবে না, তখন বুঝবি কত ধানে কত চাল। আমি কিরণের ছাড়া কাউরি বিয়ে করবো না। আরে পাগলি, তুই বুঝবি না, ও হচ্ছে একটা বেকার ছেলে, মদ খায় চুল্লু খায়, ওর বাপ গরুর ব্যবসা করে, ওর বাপের যে প্রচুর অর্থ সম্পদ আছে তার কিচ্ছু নাই। ওরা শুধুমাত্র তোর নীতি চায় তুই মান্থলি 30,000 টাকা করে পেনশন পাবি, তার জন্য। বুঝতে পারিস? তোর বাড়িতে তো তোর পছন্দ না। কে বলেছে তোমার এসব কথা? বিশ্বাস নয় যাই বল কিরণ রে, যে আমি 1 টাকাও আনতে পারিনি, আমার ডিভোর্স হয়ে যাচ্ছে ফ্রিতে, তুমি আমার বিয়ে থা করে ঘরে উঠো, দেখ তখন কিরকম কথাবার্তা বলে। তুমি কি বলছো? এই কথা বললি কি আমার ঘরে উঠবে না? তুই বিশ্বাস না হয় তুই ডাইরেক্ট কিরণের সাথে, ওর মা বাবার সাথে যাইয়ে ডাইরেক্ট কথাগুলো বল, তারপর দেখ আমার কথা মেলে কি না মেলে। কিরণ আমার ভালোবাসে, আর আমিও কিরণে ভালোবাসি।
আরে পয়সা না থাকলে ভালোবাসার কেতায় আগুন, তুই যাইয়ে তো দেখ। আমার কথা যদি ভুল হয় তাহলে আমি নিজে দাঁড়াই থাকি, তোর সাথে কিরণের বিয়ে দেবো। সত্যি তো? 3 সত্যি, তোর আমি যা বলেছি তাই করে দেখ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নিজের পায়ে কুড়ুল মারার আগে একবার ভালো করে দেখ বাজাইয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি কিরণদের বাড়ি। আর শোন, ওই সাদা চুল্লি ভালো করে শুনিস, বুঝেছিস? ওইসব কথা কারুরই বলিস কিনা, যদি বলে থাকে তাহলে আমাদের চাল সেইভাবে দিতেই হবে। আরে বাবা, ওরে আমি বলিনি এসব কথা। তোরে যা বললাম তাই বলিস। আচ্ছা ঠিক আছে, বলে দেখ পানি। আমার দাদু সারা স্কুল কলেজে কোনদিন যায়নি, কিন্তু মালটার মাথায় এত বুদ্ধি আসে কোথার থেকে? আমি কি বলেছি কি না বলেছি আগের থেকে টের পেয়ে যাচ্ছে। তার জন্য লোকে বলে পুরনো চাল ভাতে বাড়ে। তো প্রিয় ভালোবাসার মানুষ ও গ্রামবাসীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যে এত কষ্ট করে আমাকে ভোটে, বিপুল ভোটে জয়ী করিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিপুল ভোটে জয়ী হয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। তাই আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন। সবার কাছে করজোড়ে আমি নমন করছি। এই সবিতাবাই কথা দিচ্ছে, আজ থেকে এই গ্রামে কোনো রকম আকাশ কুকাশ, কোনো রকম হিংসার প্রতি কিচ্ছু দেখা যাবে না। যা হবে সব ভালোভাবে হবে। আর আমি থাকতে আপনাদের কোনো দুঃখ কষ্ট কিচ্ছু হবে না। কোনো গ্রামে কারেন্ট যাবে না, কোনো গ্রামে জলের অভাব হবে না। রাস্তা ভালো থাকবে, শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, জল ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। এবং আপনাদেরকে অনেক চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে এবং ছোট ছোট গ্রামে কুটির শিল্পের ব্যবস্থা করা হবে। এই সবিতাবাই আপনাদের সামনে কথা দিচ্ছে। এই আপনাদের গ্রাম অঞ্চল সবকিছু পরিবর্তন করার পিছনে শুধুমাত্র একমাত্র আপনাদের ভালোবাসা ও আমার এই কঠিন পরিশ্রম সব সময় চালু থাকবে। প্রত্যেকটা মহিলা মানুষের পিছনে একটা মানে পুরুষ মানুষের সাপোর্ট থাকে, কিন্তু আমি কোনো সাপোর্ট পাইনি। আমার স্বামীর এই পরিস্থিতি খারাপ, প্যারালাইসিসে ঘরে পড়ে আছে এখনো, তবুও আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের মঙ্গলের জন্য আমি এত দুঃখ কষ্ট সহ্য করেও শুধুমাত্র ভোটে দাঁড়িয়েছি আপনাদের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। আপনারা ঠিক মানুষকে উপযুক্ত ভোট দিয়ে জয় করেছেন। হ্যাঁ, আমার জায়গা যদি অন্য কেউ থাকতো আমি গ্যারান্টি দিচ্ছি সে এত ভালো কাজ করতে পারতো না। তাই আমার উপর আপনারা ভরসা বজায় রাখবেন। আপনাদের ঘরে ঘরে কারেন্ট পৌঁছে যাবে, শিক্ষার আলো পৌঁছে যাবে, সংস্কৃতির আলো পৌঁছে যাবে। আপনাদের বাড়ি গরু বাছুর, কৃষিকাজ, পশুপালন সব কিছু আমি পৌঁছে দেবো। সবিতাবাই কথা দিচ্ছে, গ্রামে গ্রামে আর কোনো অভাব থাকবে না, শুধু থাকবে ভালোবাসা আর ভালোবাসা। তাই আপনাদের এইটুকু আমি বলে আমার এখনই এখানে আমি আমার বক্তব্য শেষ করতে চলেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করুন। আমি সবিতাবাই আপনাদের জন্য 24 ঘন্টা উপলব্ধ থাকবো, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে থাকবো। তাই আপনারা কোনো রকম টেনশন করবেন না। আমি যতদিন বেঁচে আছি এই পৃথিবীর বুকে ততদিন আপনাদের কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা কিচ্ছু হবে না, কথা দিচ্ছি। না থাকবে এই সমাজে কোনো দুশ্চরিত্র মানুষ, না থাকবে কোনো কারেকশন, সবকিছু একদম চোখের সামনে মধুময় হবে। তাই টেনশন করবেন না। আগামী দিনেও আমাকে এইভাবে সাপোর্ট করবেন, আর আমি যেন সারা জীবন এইভাবে এমএলএ তোর বজায় রাখতে পারি পদ, সেটুকু আশীর্বাদ করবেন। বলছি মা, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলেন দাদু। হ্যাঁ, আমার বাড়িতে না প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে মুরগি চুরি হয়ে যায়। কারা কি করে আমি কিচ্ছুই বুঝে পাচ্ছি না। এইটুকু ব্যাপার, টেনশন করবেন না। কালকের থেকে আপনার বাড়িতে 2টো পাহারাদার লাগিয়ে দেবো। খুব ভালো হবে মা, খুব ভালো হবে। চোরটারে যদি ধরতে পারি না, ভালো করে বাটাম দেবো, আর এতদিন যত মুরগি খাইছে সেই টাকা ওসুল করব। আপনি চিন্তা করবেন না, আপনার মুরগি চোর খুবই শীঘ্রই ধরা পড়বে। তাই যেন হয় মা, তাই যেন হয়। বলছি মা, আমারও একটা অভিযোগ আছে। দেখেন, এইভাবে প্রত্যেকটা মানুষের সমস্যা শুনতে গেলে অনেক সময় লাগবে। এক কাজ করবেন, 2 দিন ওয়েট করুন। আমি একটা ফর্ম তৈরি করব, সেই ফর্মটা আমি আমার বাড়ির সামনে রেখে দেবো। আপনাদের কি সমস্যা লিখে জমা দিয়ে দেবেন ফোন নাম্বার আর অ্যাড্রেসের সঙ্গে। আপনার দেখবেন 24 ঘন্টার ভিতরে প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা মা, ঠিক আছে। তাহলে আপনাদের মাঝখান থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। আবার আমাদের এখন মিটিং আছে, পরে আপনাদের সঙ্গে আবার করজোড়ে দেখা হবে। আচ্ছা মা, ঠিক আছে। কান্না করবেন না ম্যাডাম, কান্না করবেন না। কত কষ্ট করেছি, কত কষ্ট করেছি ভোটে জেতার জন্য, কিন্তু পারলাম না। গ্রামে গ্রামে এত চেষ্টা করলাম, যাই যাই ক্যানভাস করলাম, কম্বল বিতরণ করলাম, খিচুড়ির ব্যবস্থা করলাম, হ্যাঁ এমনকি বাংলার ব্যবস্থাও করলাম, কিন্তু সব শালারা সব কিছু নিয়ে খাইয়ে এইভাবে ধোকা দেবে আমার কোনোদিন ভাবতে পারিনি। জীবনে যা চেয়েছি তাই পেয়েছি, শুধু একটা ইচ্ছা পূরণ হলো না। হ্যাঁ, একবার এমএলএ হবো ভাবলাম, সেটা আর হতে পারলাম না। চিন্তা করেন না ম্যাডাম, হ্যাঁ আপনি এর পরের বার নিশ্চয়ই হবেন। আর পরের বার 5টা বছর কি করে অপেক্ষা করব? ভোটের রেজাল্টের জন্য দুরাত ঘুমাতে পারিনি যে কখন রেজাল্ট আসবে। আর 5টা বছর আমি কি করে অপেক্ষা করব? বলছি ম্যাডাম, আমার যতদূর যা মনে হয় এই ভোট গণনায় কোনো না কোনো সমস্যা হয়েছে। কি আর সমস্যা হবে?
হচ্ছে কপাল। হ্যাঁ, ওই এমএলএর বউ নিজের স্বামীরই কেমিক্যাল খাওয়াইয়ে প্যারালাইসিস করে পৃথিবী থেকে গায়েব করে দেওয়ার চেষ্টা করলো। সেই মানুষই ভোট দিয়ে সবাই আবার জিতালো। আমি কিচ্ছু বুঝতে পারলাম না যে নিজের ছেলেরে এই কেমিক্যাল খাওয়াই প্যারালাইসিসই ফেলাই দিয়েছে, বৌমার উপর দোষ দিয়ে জেলে পাঠাই দিয়েছে। তার বিআইডি জেলে পাঠাই দিয়েছে। যে এত দুশ্চরিত্রা মহিলা হতে পারে, সবাই তারে কেন পছন্দ করলো আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না গো নাদন, কিচ্ছু বুঝতে পারলাম না। বলছি ম্যাডাম, আমার যেমন হয় যতদূর সম্ভব এখানে কটকটেই কোনো না কোনো ঝোল করিছে। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। বলছি ম্যাডাম, আমি কথা দিচ্ছি আপনারে আমি এর পরের বার ভোটে জেতাবো। না না দন, আমার এইবারই জেতার দরকার ছিল, পরের বার অবধি আমি সহ্য করে থাকতে পারবো না। বলছি ম্যাডাম, এইভাবে ভেঙে পড়বেন না, এইভাবে ভেঙে পড়লি পারে আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। বলছি ম্যাডাম, গ্রামের লোকজন একটু বুঝতে দেন যে ওই দজ্জাল মহিলা যদি এমএলএ থাকে মানুষজনের কত অসুবিধা হবে। সবাই দুঃখ যন্ত্রণার ভিতরে তখন অশান্তি হয়ে তারপরে আপনাকেই পছন্দ করবে। হ্যাঁ ম্যাডাম, লাল রাজা বলিছে, ঠিকই বলিছে। লোকে যখন বিপদে পড়বে, ওনার কাছ থেকে যখন সমাধান না পাবে, আপনার কাছে যখন সমাধান পাবে, তখন দেখবেন পরের বারে আপনি ঝাড় করে ভোটে জিতে যাবেন। কিন্তু 5 বছর আমি কি করে অপেক্ষা করব ম্যাডাম? ম্যাডাম, একটা গাছ লাগালে পারে, আম গাছ লাগান, জাম গাছ লাগান, তাহলে 2-4 বছর সময় দিতে ফল হতি। তার আপনি প্রথমবারই ভোটে দাঁড়াইছেন, প্রথমবারই জিতে যাবেন, তা কি হয়? একটু পাপড় তো বেলতেই হবে না, তাই বলে 5টা বছর? আমার কাছে ম্যাডাম একটা বুদ্ধি আছে। আবার কিসের বুদ্ধি? বলছি ম্যাডাম, যদি এরকম হয় না 1-1.5 বছর পরে আপনি এমএলএ হতে পারবেন। 1-1.5 বছর পরে সেটা কি করে সম্ভব? বলছি ম্যাডাম, আমি এমন ছক কষবো পাদুদাকে নিয়ে যে গ্রামের সব মানুষ ওই এমএলএর বউকে ঘৃণা করবে আর আপনাকে পছন্দ করা শুরু করবে। তারপরে 6 মাস বছর খানিক পরে সবাই অতিষ্ঠ হয়ে গিয়ে ওনাকে বলবে পদত্যাগ করুক। তারপরে আবার নতুন করে ভোট হবে, সেই ভোটে দাঁড়ালে আপনি নির্ঘাত জিতবেন। আর ততদিনে জানা হয়ে যাবে যে এই এমএলএর বউ কিরকম। কারণ কি, যে নিজের স্বামীর সাথে এরকম করতে পারে, পরের সাথে কি ব্যবহার করবে আপনি একবার ভাবুন। বলছি কি, তোমরা যা বললে 6 মাস 1 বছর পরে, এটা কি সম্ভব? 100% সম্ভব ম্যাডাম, 100%। কত জায়গায় এরকম হয়েছে যে সেখানকার এমএলএ এমপি ভালো না হওয়ার কারণে আবার নতুন করে ভোট হয়ে নতুন করে সিলেকশন হয়েছে মানুষ। তাহলে তাই করতে হবে। তাহলে ম্যাডাম, এইভাবে ভেঙে পড়লে হবে না, আপনাকে জনতার মাঝে গিয়ে এইভাবে দাঁড়াতে হবে যে সবাই আপনাকে পছন্দ করতে থাকবে আর আপনি বিপুল ভোটে জয়ী হবেন। কিন্তু আমি তো এইবারই অনেক বিপুল ভোটে জয়ী হওয়ার কথা ছিলাম, কিন্তু কি করে লোকজন পাল্টি মারলো আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না। আমিও ঠিক বুঝতে পারলাম না যে তার স্বামীর সাথে এরকম কাজ করলো, তারপরে লোকে তার ভোট দিল, ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারলাম না। আমার মনে হয় এই কটকটির বাচ্চাই কিছু না কিছু করিছে। কত ভালোবাসিছিলাম কটকটিরই, লাস্টে ঠাকুমার একটু খুঁজে দিচ্ছি না বলে ঝপাত করে বাজি পাল্টাই দিল। তাও যদি একবার বলতো যে আমার ঠাকুমার যদি খুঁজে না দাও তাহলে আমি ওই এমএলএর বউর সাথে যাই আমি দল পাতাবো, সে কথা বললেই আমি তোড়ঝড় করে খুঁজে দিতাম যে করে হোক। কিচ্ছু না বলে রাতের অন্ধকারে বাড়িতে বেরোয় যাইয়ে ওখানে যুক্ত হয়ে গেল। বাড়ি ডাকতে পাঠালাম, তাও আসলো না। সবই কপাল ম্যাডাম, সবই কপাল। যাকে বেশি ভালোবাসবেন না সেই দেখবেন দুঃখ কষ্ট দেবে। তাই হয়েছে গো, তাই হয়েছে। বলছি ম্যাডাম, বাংলাটা হাতের থেকে ফেলে দিন, ওইসব খাবেন না, শরীরের অসুবিধা হবে। আজকের দিন আমার একটু খাতি দাও ম্যাডাম। দেখেন, শরীর খারাপ হয়ে গেলে পরে এমএলএ হয়ে আপনি কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। প্লিজ আজকের দিন আমার একটু খাতি দাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তোমরা বাড়ি যাও। সেই যে কালকের থেকে পড়ে আছো, এখনো বাড়ি যাওনি, যাও। বলছি ম্যাডাম, আপনাকে এই অবস্থা ছেড়ে কি করে বাড়ি যাই? আরে যাও, কিচ্ছু হবে না। কটকটি আমারে এইভাবে ছেড়ে চলে যেতে পারলো, তোমাদের আর কি বলবো, ওর জন্য কি না করেছি। তবুও আমার এরকম অর্ধেক রাস্তা ছেড়ে চলে গেল, কাজটা কি ভালো করেছে? বলছি ম্যাডাম, আমরা কটকটি না, আমরা আপনার বিপদের দিনেও আছি, দুঃখের দিনেও আছি, কষ্টের দিনেও আছি। সুখের দিনে না থাকলেও কোনো সমস্যা না, কিন্তু আপনার বিপদের দিনে আমরা পাশে আছি। এটাই তো মানুষের সত্যিকারের পরিচয়। তাহলে ম্যাডাম, হাত থেকে ওই বোতলটা ফেলে দিন ম্যাডাম, প্লিজ। লাল, আজকের দিন আমার একটু খাতি দাও। ঠিক আছে, আপনার যা ভালো লাগে। তোমরা একটু বাড়ি গিয়ে রেস্ট করো। হ্যাঁ, টেনশন করো না। আর ওই যা বললে 6 মাস 1 বছর পরে আবার ভোট হবে, সেই ব্যবস্থা করো। আচ্ছা ম্যাডাম, আপনি চাপ নেবেন না। ঠিক আছে, চল ভাই নাদুন, চলো লালদা, চল। কটকটির বাচ্চা, তোরে আমি ছাড়বো না। তুই আমার জীবন ঝালাপেলা করে দিছিস। 6 মাস না খাওয়া না নাওয়া, এত কষ্ট করেছি ভোটে জেতার জন্য, আর শেষকালে তুই আমারে সর্বনাশ করে দিলি। তোরে আমি ছাড়বো না। হয়তো বা আমি এমএলএ না, কিন্তু আমার পাওয়ার কম না, মনে রাখিস। তোর আমি জীবন পুরো নরক বানায় ছাড়বো।
আজকে তুই যদি না থাকতিস ওই এমএলএর বউর কাছে, হ্যাঁ, তাহলে এমএলএর বউর কোনো রকম ক্ষমতা ছিল না ভোটে জিতার। 100% আমি জিততাম। তাই এই সব কিছুর মূল্যে দায়ী হচ্ছে এই কটকটির বাচ্চা। তোরে আমি দিনের বেলা চাঁদ আর রাত্রির বেলা সূর্য দেখায় ছাড়বো। কথা দিলাম। নারকেল বেগম রে হালকায় নিস না, বুঝতে পারিস? এতদিন দেখেছিস আমার ভালো ব্যবহার, এখন আমার কাল লাগেনি রূপ দেখবি, তখন দেখবি কেমন লাগে। জীবনের বেঁচে থাকাকেও যন্ত্রণা মনে করবি, বুঝতে পেরেছিস? আমার নাম নারকেল বেগম। আজকে আমি মদ ছুঁয়ে কত প্রতিজ্ঞা নিলাম, তোরে তারা দেখায় ছাড়বো। শালা পোড়ামুখো নির্বংশে, হ্যাঁ, তোর একটু লেট হয়েছে কি তুই বাদি পাল্টাই দিলি? হ্যাঁ, এই দল থেকে ওই দলে যোগ দিয়ে দিলি। তোরে আমি ছাড়বো না, বলে দিলাম। কচু ঘষিয়ে দেবো তোরে। হ্যাঁ, আমার সাথে পাঙ্গা, নারকেল বেগমের সাথে ধোকাবাজি, এত সোজা হবে না। হালকায় নিস না, তোরে আমি তারা দেখায় ছাড়বো। 6 মাসের কষ্ট, তো আশা আকাঙ্ক্ষা সবকিছুর পান মেরে দিলি তুই। তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। আমার এখন একটাই উদ্দেশ্য, কটকটেরই তারা দেখানো। ঠাকুমা তো আমার আন্ডারে রয়েছে, এমন জায়গায় বন্দি করব জীবনে কোনোদিন মুচাকল দিয়ে খুঁজে পাবি না, ঠিক আছে? আর দেখ, কত ধানে কত চাল, তোরে আমি প্রত্যেকটা দিন কান্দাবো। তুই আমার এখন কান্দালি তো, আমি তোরে প্রত্যেকটা দিন কান্দাবো। আজকে আমি প্রতিজ্ঞা করলাম, ঠিক আছে? মনে রাখিস কটকটি, তোর দুঃখের দিন শুরু। অনেক করেছিস ফাজলামি, এখন হবে আমার খেলা, এখন হবে অরিজিনাল খেলা। নারকেল বেগমের ভালো রূপ দেখেছিস তো, এখন দেখবি কত ধানে কত চাল। কটকটির জীবন কান্দায় দেবো। আর ওই যে শালা এমএলএর বউ, তোর হাতে মারবো না ভাতে মারবো, এমন পিলে তোরে বদনাম করবো। পাবলিকই তোরে ওই পদের থেকে ছাড় করে টানে নামাবে। আমি করলি তো লোকে আমারে খারাপ বলবে না, এমন চাল চালবো লোকজনই তোরে ওই পদের থেকে টেনে নামাবে। আবার নতুন করে ভোট হবে, তখন আবার আসবে এমএলএ, আর সেই এমএলএ হবে কে? নারকেল বেগম। নারকেল বেগম আবার এমএলএ হবে। বললি হবে না, বাংলায় পাওয়ার আছে। আমার চ্যানেলে কি আপনি নতুন? যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি ভিডিওগুলি দেখে যাবেন এবং পরবর্তী যেন চ্যানেলে ভিডিওগুলি আপনি দেখতে পারেন।